স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী এবং আজকে দেশ সন্ধ্যায় কথা বলবো রাজনীতির প্রশ্ন উত্তর খেলা এই বিষয়টি নিয়ে। এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং সাথে আরও রয়েছেন আরিফুজ্জামান মামুন, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি। এবং সেই সাথে বাংলা নতুন বছর শুরু হয়ে গেছে আরও 2 দিন আগেই। নতুন সরকারের হিসেবের খাতা কিন্তু খুব একটা পুরনো হয়নি হিসেব করলে। তবুও রাজনীতি বলি, অর্থনীতি বলি, কূটনীতি, প্রশাসন, নিরাপত্তা, আইন কানুনে নিজেদের বেশ ছাপ রেখে চলেছে বিএনপি সরকার। প্রশ্নটা শুরু করতে চাই কৃষিবিদ শামীমুর রহমান শামীম আপনার কাছ থেকেই, যে নবাগত বাংলা বছরে পাশাপাশি বর্তমান পরিস্থিতি বিবেচনায় আসলে দেশ কেমন চালাচ্ছেন এবং চালাবেন তারেক রহমান সরকার? ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানে যারা দেশ বিদেশে আমাদের সাথে সংযুক্ত রয়েছে, আমার সহ-আলোচক সাংবাদিক মামুন সহ সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। নববর্ষের শুরুতেই সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসলে আপনি যেটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবতারণা করেছেন, দেখুন, বাংলাদেশের গত 17 বছর 18 বছর যাবৎ ফ্যাসিবাদী সরকার, অবৈধ মঈন ফখরুদ্দিনের সরকার এবং শেখ হাসিনার 16 বছরের ফ্যাসিস্ট একটি সরকার ছিল ক্ষমতায় দীর্ঘ 18 বছর যাবৎ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুজনই তাদের কর্মভূমি নিয়ে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে রাষ্ট্রনায়ক হিসেবে অভিষিক্ত হয়েছে। দুজনই তারা বাংলাদেশের রাজনীতিতে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন আসছেন 7ই নভেম্বরের ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে, ঠিক একই অবস্থায় 74-এর দুর্ভিক্ষ, 10 লক্ষ মানুষ মারা গেছে, বিধ্বস্ত একটি বাংলাদেশের উপর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ধ্বংসস্তূপের উপর তখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন ঐতিহাসিকভাবে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে 7ই নভেম্বরে। ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে বিধ্বস্ত একটি অর্থনীতির উপর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তিনি রাষ্ট্র বিনির্মাণের জন্য জনগণের ভোটে নির্বাচিত হয়ে 91 সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন। তার হাত ধরেই বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র এবং আমাদের সংবিধানের অন্তর্বর্তীকালীন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলেন, বেগম জিয়ার হাত দিয়েই শুভ সূচনা হয়েছে। বাংলাদেশের উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধির যার রাজনীতি, নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়ন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অভূতপূর্ব অবদান রেখেছেন। দেশ বিদেশে সেটা সমাদৃত হয়েছে। ঠিক একইভাবে উত্তরাধিকার সূত্রে তারেক রহমান বিধ্বস্ত ধ্বংসস্তূপের উপর ফ্যাসিবাদের শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর প্রত্যেকটি সেক্টর দলীয়করণ, লুটপাট করে এই বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই অবস্থার মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের, তারপর একটি সুষ্ঠুবাদ নির্বাচনের মধ্য দিয়ে, হাজার হাজার মানুষের রক্ত, জীবনদান, উৎসর্গতার মধ্য দিয়ে, লক্ষ লক্ষ মানুষের সীমাহীন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম খুনের মধ্য দিয়ে এই পার্লামেন্ট রক্তের সাগরের উপর দাঁড়িয়ে আছে। জনগণের আশা আকাঙ্ক্ষা, ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে এই পার্লামেন্টকে প্রতিষ্ঠা করেছে জনগণের ভোটাধিকার। এই অবস্থায় বাংলাদেশে মাত্র 2.5 মাস হতে চলেছে আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা দেখেছেন। স্বল্প সময়ে প্রত্যেকটি সেক্টর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইনহেরিটেন্ট হিসেবে উত্তরাধিকার সূত্রে তারেক রহমান সাহেব এটাই পেয়েছেন, এই বাংলাদেশকে বিনির্মাণ করা। একটি চ্যালেঞ্জের মুখে আসে তিনি চ্যালেঞ্জ নিয়ে দাঁড়িয়েছেন তার পিতামাতার মতো। দেশবাসীর প্রত্যাশা তারেক রহমানের নেতৃত্বে এই সমস্ত সংকট মোকাবেলা করে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এই ধ্বংসস্তূপের উপরে বাংলাদেশ যে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটি সেক্টরে তারেক রহমানের নেতৃত্বে সততা, দেশপ্রেম, জবাবদিহিতা, স্বচ্ছতার মধ্য দিয়ে, আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের অর্থনীতি মুক্তি, সমৃদ্ধ একটি বাংলাদেশ গঠনে তিনি একটি নবদিগন্তের সূচনা করেছেন। তারই অংশ হিসেবে তিনি প্রতিটি সেক্টরে, কৃষি খাত বলেন, স্বাস্থ্য খাত বলেন, সামাজিক খাত বলেন, চিকিৎসা খাত বলেন, যোগাযোগ খাত বলেন, আপনি স্থানীয় সরকার ব্যবস্থাপনায় বলেন, গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে তিনি পরিকল্পনা করেছেন। তার একটা প্রত্যেকটি মন্ত্রণালয়ের সেক্টর রয়েছে, তার পরিকল্পনা রয়েছে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমার দৃঢ় বিশ্বাস, জনগণের প্রত্যাশা,
তারেক রহমানের হাত দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে, মানুষের অর্থনৈতিক আপনি খুব মুক্তি, সুন্দরভাবে স্বাধীনতা, অতীতের প্রেক্ষাপটগুলো বর্ণনা এবং করছিলেন সেটা শামীমুর রহমান শামীম, কিন্তু আপনি নিশ্চয়ই কৃষিবিদ, আপনার কাছে এই প্রশ্নটি এই পর্যায়ে করতে চাই, কারণ কৃষক কার্ড নিয়ে আপনি বললেন। আপনার কি মনে হয় যে কৃষক কার্ড নিয়ে আর একটু গবেষণার প্রয়োজন ছিল কিনা, যে প্রকৃত কৃষকদের যে ডেটাবেজ আপনাদের কাছে রয়েছে তা কি আরেকবার মানে যথাযথ প্রক্রিয়ায় সেটি আছে কিনা, এবং প্রকৃত কৃষকরাই সেখানে এনলিস্টেড কিনা, সেটা কি খতিয়ে দেখার সুযোগ হয়েছিল? অবশ্যই সেটা খতিয়ে দেখে সব অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, মাননীয় মন্ত্রী সহ নির্দেশনা রয়েছে। আমাদের প্রত্যেকটি উপজেলায় কৃষিবিদরা কাজ করছে, কৃষি অফিসার রয়েছে, লাইভ স্টক অফিসাররা রয়েছেন, ফিশারিজ অফিসাররা রয়েছেন, তারা করছে। ব্লক ওয়াইজ এই 5টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে কৃষকদেরকে। আমাদের যাদের একেবারে ভূমি নাই, ভূমিহীন কৃষক, প্রান্তিক চাষি, ক্ষুদ্র চাষি, মাঝারি চাষি, বড় চাষি, 5টা কৃষককে শনাক্ত করা হয়েছে ডাটাবেজের মাধ্যমে। স্থানীয় ব্লক ওয়াইজ আমাদের কৃষি সহকারী কর্মকর্তারা রয়েছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কৃষিবিদরা, কৃষি অফিসাররা রয়েছেন, তারা কাজ করে এই ডাটাবেজ তৈরি করে আপনার ব্যাংকিং সেক্টরের মতো সোনালী ব্যাংকের আওতায় এনে ডেবিট কার্ডের মতো এই কার্ড, যেটা তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন, আমাদের কার্ড কৃষকদের বীজ, সেচ, কৃষি উপকরণ, কৃষি উৎপাদনের জন্য সব ধরনের সুযোগ সুবিধা এই কার্ডের মাধ্যমে তারা পাবে। মধ্যস্বত্বভাবে কারণ দৌরাত্ম তাদের থাকবে না, সরাসরি এই কার্ডের আওতায় পাবে। আসবো আবারও আপনার কাছে এ পর্যায়ে আরিফুজ্জামান মামুন, আপনার কাছে জানতে চাই যে তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণের পরপরই বেশ কিছু কর্মসূচি উদ্বোধন করেছেন, তার মধ্যে কার্ড একটি অন্যতম। খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেছেন। ইমাম, মুয়াজ্জিম এবং অন্যান্য সম্প্রদায়ের যারা প্রধান রয়েছেন তাদের ভাতাও দিয়ে দেওয়া হয়েছে। নিশ্চয়ই এগুলো প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু আপনার কি মনে হয় যে এই সরকারটা শুধু কার্ডের মধ্যে সীমাবদ্ধ আছে, বা উন্নয়নটা এই কার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি আরো এক্সপ্যান্ড করবে? বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের একটি মূল চেতনা ছিল কর্মসংস্থান। তরুণদের নিয়ে আসলে কখন ভাবা হবে, আপনার কাছে জানতে চাই। আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে দেশ টিভির দর্শকদেরকে যারা এখন যুক্ত আছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আপনি যে প্রশ্নটা করলেন যে শুধু কার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিনা, কর্মসংস্থানের যে বিষয়টা আপনি উল্লেখ করলেন, এই যে কার্ডগুলো, বিভিন্ন কার্ডগুলো যে দেওয়া হচ্ছে, ফ্যামিলি কার্ড বলেন, হেলথ কার্ড বলেন, বা কৃষক কার্ড, এগুলো কিন্তু উন্নয়নের একটা প্যারামিটার। আপনি দেখেন, যদি আপনি কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা 10 ধরনের সুবিধা পাবে, অর্থাৎ কৃষকদের উন্নয়ন হবে। আপনি যে কৃষকদের বাদ রেখে দেশের উন্নয়ন করতে পারবেন না। অর্থাৎ আপনি এই যে কার্ডের মাধ্যমে যখন করলেন, তাদেরকে একটা সিস্টেমের ভেতর নিয়ে আসলেন এবং তাদের আরও বেশি প্রাপ্তি সহজ করলেন। যেমন কৃষি ঋণ খুব সহজে তারা পেতে পারবে এই কার্ডের মাধ্যমে, বীজ যেটা পারবে, মানে করে আপনার ফসলের বিষয়ে যে আগাম আবহাওয়ার তথ্যগুলো যে দিতে পারবেন। অর্থাৎ এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের কৃষিক্ষেত্রে একটা উন্নয়ন, একটা হবে, ত্বরান্বিত হবে, এবং যার মাধ্যমে দেশেরও উন্নয়ন হবে। সুতরাং এটাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। আর কর্মসংস্থানের যে কথাটা বললেন, দেখেন, কর্মসংস্থান নিয়ে এবং তরুণদের নিয়ে তারেক রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির একটা নির্দিষ্ট এবং সুনির্দিষ্ট একটা ইস্তেহার আছে এবং পরিকল্পনা আছে। মাত্র আজকের 58 দিনের একটা সরকার, তারা এই যে সরকার ক্ষমতা নিয়েছেন, তারা ধাপে ধাপে কিন্তু পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছেন। দেখেন, আজকের বলা হয়েছে যে 1 বছরে প্রায় 5 লাখ মতো কর্মসংস্থান, যেগুলো শূন্য পদ আছে সরকারি, সেগুলো পূরণ করা হবে পর্যায়ক্রমে, বেকার সমস্যা সমাধান করার জন্য। যে সরকারি যে পদগুলো খালি আছে সেগুলো পূরণ করা হবে। একটা ধাপে ধাপে কিন্তু পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয়। আপনি 180 দিনে যে পরিকল্পনা নিয়েছেন বর্তমান সরকার, আপনি জানেন, এটা উল্লেখ করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই কর্মসংস্থানের যে বিষয়টা, সেটা আসবে। কিন্তু দেখেন, এর মধ্যে আবার আপনি দেখেন যে আমাদের মানে বিএনপি সরকার ক্ষমতায় নেওয়ার সঙ্গে সঙ্গে একটা আমরা যুদ্ধের মধ্যে পড়ে গিয়েছি, যার কারণে কিন্তু আমাদের জ্বালানি সংকট তৈরি হয়েছে। জ্বালানি সংকট তৈরি হওয়ার কারণে যেটা হয়েছে যে আপনাকে একটা দেশের উন্নয়নের জন্য অর্থ তো অনেক বেশি জরুরি, প্রয়োজন হয়ে পড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে জ্বালানি তেলের কেনার জন্য বা করার জন্য এখনও পর্যন্ত একমাত্র বাংলাদেশে কিন্তু জ্বালানি তেলের দাম বাড়েনি। এখনও ভর্তুকি দিয়ে, এটা এবং ভর্তুকির পরিমাণ প্রতিদিন বাড়ছে। তো এই বিপুল ভর্তুকি দিতে গিয়েও সরকার কিছুটা সংকোচন নীতি ফলো করছে, যার কারণে আপনার এই যে উন্নয়ন কর্মকাণ্ড কিছুটা স্থবির হয়ে আছে। কিন্তু কোনো
ওনার পরিকল্পনা মাফিক যে 180 দিনের যে কর্মসূচি সেটা কিন্তু থেমে নেই, চলছে। এবং খালকরণ কর্মসূচি থেকে শুরু করে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, উনি কিন্তু যে পরিকল্পনার মধ্যে ছিল। এবং 1,50,00,000 গাছ কিন্তু এবছর লাগানো হবে এবং 5 বছরে 25 কোটি গাছ লাগানো হবে আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে, যেটা আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। জি, সরকার তো বলছে যে জ্বালানি সংকট নিয়ে, আপনি বলছেন ভর্তুকিও দেওয়া হচ্ছে, অথচ তেলের পাম্পে যে দীর্ঘ সারি আমরা দেখতে পাই আসলে, যদি বলি যে 4 লেনের একটি রাস্তার মধ্যে 2 লেনই ভরাট করে হচ্ছে তেলের জন্য মোটরসাইকেল, ট্রাক, পিকআপ, বাস, প্রাইভেট কার লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা, কখনো সারা দিন রাত। আবার এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় কিন্তু $2 বিলিয়ন সহায়তাও চাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে উন্নয়ন অংশীদারদের কাছে। আবার অকটেনের জাহাজও এসেছে বন্দরে। পরিবেশক কোম্পানিগুলো থেকেই বলা হচ্ছে যে পর্যাপ্ত মজুদ রয়েছে অকটেনের। আসলে আমরা জনগণ কোনটা বিশ্বাস করব? না, দেখেন, সংকট যেমন আছে, আবার এটা সত্য, আবার আমাদের জ্বালানি তেল আসছে এটাও সত্য। কারণ হচ্ছে এটা, এই সংকটটা কিন্তু আমাদের সৃষ্টি না, বা এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া একটা, সেটাই। আপনি একটা, কিন্তু যুদ্ধে সেই দেশগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা কিনা সরাসরি যুদ্ধে জড়িত নয়। এটা বৈশ্বিক বাস্তবতা যে আমরা যুদ্ধের, যেমন আমরা যুদ্ধের কোনো অংশ না, বা কিন্তু আমরা ভুক্তভোগী। দেখেন, এখনো পর্যন্ত জ্বালানি তেল আসতে পারছে না, আমরা কিনতে পাচ্ছি না। কিনলেও আমরা মার্কেট থেকে, স্টক মার্কেট থেকে কিনতে হচ্ছে, স্পট মার্কেট থেকে আমরা জ্বালানি তেল কিনছি। সরকার কিন্তু চেষ্টা করছে বিভিন্নভাবে, যেমন প্রতিদিনই আমরা জ্বালানি তেল কেনা হচ্ছে, জাহাজ বন্দরে আসছে। দেখেন, একটা দেশের একটা ক্যাপাসিটি থাকে যে একটা জ্বালানি তেলের একটা মজুদ থাকে যে এতদিন চলবে। সত্যিকার অর্থে আমি বলি, সংকট কিছুটা থাকলেও যেভাবে আমরা লাইনে দাঁড়িয়ে এগোচ্ছি, সংকট কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এখনো পর্যন্ত অতটা না। কিন্তু আমাদের প্যানিকটা হচ্ছে কোথায়? আমরা যখন যাচ্ছি, আপনি যখন একটা গাড়ি ব্যবহার করেন, আপনি যখন নর্মালি যখন তেল নেন হয়তো 20 লিটার বা 30 লিটার তেল নিতেন, এখন কি করছেন? পুরো ট্যাঙ্কি ভরে নিচ্ছেন, নিয়ে গিয়ে আবার খালি করে আবার আসছেন, লাইনে দাঁড়ায় আবার পুরো ট্যাঙ্কি নিচ্ছেন। যে কখন, এক ধরনের আতঙ্ক থেকে এটা হয়, কারণ হচ্ছে কখন তেল ফুরে যায়। অনেক দেশে কিন্তু আপনি জানেন, ফিলিপাইনে সরকার তো পেট্রোল পাম্পগুলোতে তো প্রশাসনকেও বসিয়েছে, পুলিশও দেখেছি আমি। হ্যাঁ, পুলিশ বসিয়েছে, কিন্তু আপনি দেখেন হয়েছে কি, একসাথে অনেকেই নেওয়ার কারণে লাইনটা দীর্ঘ মনে হচ্ছে আপনার কাছে। তেল কিন্তু সবাই পাচ্ছে, তেল পাচ্ছে না কিন্তু এমন না। আপনি কি একটা দেখাতে পারবেন যে তেল না পেয়ে ফিরে এসছে এরকম কাউকে? তাহলে আগে যখন তাহলে হতো, সমস্যা হতো না, বা এত দীর্ঘ লাইন হতো না। 1 কিলোমিটার পর্যন্ত আমি দেখেছি যে দীর্ঘ লাইন। ইভেন আমিও তেল নিতে গিয়ে আমি লাইনে দাঁড়িয়েছি, তেল নিয়েছি আমার প্রয়োজন মতো যতটুকু। আমি কিন্তু এই যে ফুল ট্যাঙ্কি করিনি, যে আবার কালকের এসে আবার তেল নিয়ে একটু ফাঁকা হয়ে গেছে আবার তেল নিলাম, এরকম। সো আমাদেরও সচেতন হতে হবে। আর বাস্তবতা হচ্ছে তেলের সংকট তো আছে, এটা তো অস্বীকার করা তাহলে কি ঘুরে ফিরে সেই আস্থার অভাব, নিয়ন্ত্রণের প্রবণতা কি আমরা দেখতে পাচ্ছি কিনা সরকারের ভিতরে? আমি আসবো এই প্রশ্নটি, তবে একটি বিরতির পরে দুজনের কাছেই ফিরে আসবো এই প্রশ্ন নিয়েই। দর্শক দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলছি রাজনীতির প্রশ্ন উত্তর খেলা এই বিষয়টি নিয়ে, এবং আজকে আমাদের সাথে আছেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম এবং সিনিয়র সাংবাদিক আরিফুজ্জামান মামুন। এ পর্যায়ে কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আপনার কাছে জানতে চাই যে আমরা আসলে ক্ষমতার লোভ, দখলদারিত্বের যেই মানসিকতা, কিংবা জনগণ থেকে বিচ্ছিন্ন রাজনীতির চর্চা আমরা দশকের পর দশক দেখে এসেছি। আমরা এখন দেখতে চাই অন্যরকম একটি বাংলাদেশ, যেই স্বপ্ন আমরা দেখি উন্নত বিশ্বের। যদি আমরা উদাহরণ দিতে চাই, যেরকম লন্ডনে আমরা দেখি যে ওয়েস্টমিনস্টার পদ্ধতিতে যেভাবে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে একটা সরকার রাষ্ট্র পরিচালনা করে, বা অন্যান্য দেশের উদাহরণও যদি আমরা টেনে আনি, সেক্ষেত্রে কি বাংলাদেশে আমরা এই ধরনের কোনো কিছু দেখতে পাবো কিনা ভবিষ্যতে? অবশ্যই আমরা আশাবাদী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ সময় উনি বিদেশে ছিলেন, প্রায় 17 বছর আপনি দেখেছেন।
তিনি বিদেশে থাকলেও তার মনন চিন্তা চেতনায় সবসময় বাংলাদেশের মানুষকে নিয়ে কিভাবে বাংলাদেশকে গড়ে তুলবেন, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবে, এই চিন্তাটাই তার বিদেশে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দিয়েছেন, দেশে আসছেন, তার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী জনগণের ভোটে। তার একটা পরিকল্পনা রয়েছে, প্রথমে এসেই তিনি বলেছেন এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য সততা, দেশপ্রেমের যে রাজনীতি সেটাকে তিনি বিনির্মাণ করতে চান। কোনো দলীয় পরিচয় নাই, লুটপাট, দুর্নীতি, দুঃশাসন দিয়ে নয়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মানুষের অধিকার, ন্যায় বিচার, সাম্য প্রতিষ্ঠা করে প্রত্যেকটি জায়গায় আমাদের সবচেয়ে সংকট তৈরি হয়েছে মানুষের জননিরাপত্তা, কর্মসংস্থান, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বেকারদের কর্মসংস্থান, এই সংকটগুলো অলরেডি তিনি অ্যাড্রেস করেছেন। কিভাবে সত্যিকার একটা সুশাসন, মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা যায়, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, শিল্পায়ন করে, কৃষিতে বিপ্লব ঘটিয়ে এই দেশকে গড়ে তোলা যায় ন্যায়ের ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে, মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মানুষের মুক্তি আসবে, সেটি তিনি পরিকল্পনা করেছেন প্রত্যেকটা সেক্টর ওয়াইজ। এই জন্য তো প্রয়োজন সৎ, দেশপ্রেম এবং কর্তব্যনিষ্ঠা নিয়ে প্রত্যেকটি সেক্টরকে আমাদের সাজাতে হবে। এই পরিকল্পনায় আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে এবং দূরদর্শিতার সাথে, মেধা প্রজ্ঞার সাথে, দীর্ঘ সময় বিদেশে থাকার কারণে তার যে অভিজ্ঞতা, মেধা প্রজ্ঞা, আজকে তিনি সেইটা কাজে লাগিয়ে এই দেশটাকে নতুন করে গড়ে তোলার যে পরিকল্পনা তিনি নিয়ে এগোচ্ছেন, আমার দৃঢ় বিশ্বাস এদেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে, সবাইকে ঐক্যবদ্ধ করে। আজকে তিনি বলেছেন যে প্রতিহিংসা, প্রতিরোধ পরায়ণতা থাকবে না, মতপার্থক্য আমাদের থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু যেন আমরা প্রতিহিংসায় প্রতিশোধ প্রবণতা না করি। বৈচিত্র্য মতামত থাকবে, বৈচিত্র্যের মধ্যে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলে রেইনবো নেশন, একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় উত্তরণ ঘটিয়ে দেশের বাংলাদেশকে বিএনপি সরকার দলীয়করণ বা আত্মীয়করণ এই সংস্কৃতি থেকে বের হতে পারলো কিনা? বিএনপি কখনোই, অতীতেও কখনো বিএনপি দলীয়করণ করেনি, আত্মীয়করণ করেনি এইভাবে। বিএনপি সবসময়, আপনি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সরকার, প্রশাসনে আপনি দেখেছেন বিদ্রোহ করেছে প্রশাসনের লোকরা, বিএনপি সরকার ক্ষমতায় কোনো নিয়ন্ত্রণ ছিল না। বিএনপি কিন্তু ওইভাবে দলীয় দৃষ্টিকোণ থেকে সিভিল প্রশাসন, পুলিশকে নিয়ন্ত্রণ করেনি, কখনো করেনি। এখনো তারেক রহমানের সরকার, আমার দৃঢ় বিশ্বাস, মেধা যোগ্যতাকে বিচার বিশ্লেষণ করে, মেধাবী যারা রয়েছেন, যোগ্য রয়েছেন, তাদেরকে পদায়ন করে নির্দলীয়ভাবে প্রশাসন, বিচার বিভাগ, আমাদের পুলিশ বিভাগ, প্রত্যেকটি সেক্টর গড়ে তুলে মেধার, বিগত সরকারের সময় মেধার অবমূল্যায়নের কারণে অনেক মেধাবী লোকরা বঞ্চিত হয়েছে, বিদেশে চলে গেছে। প্রত্যেকটি সেক্টরে দলীয় দৃষ্টিকোণ থেকে তারা রাষ্ট্র পরিচালনা করেছে, প্রত্যেকটা সেক্টরকে পুনর্গঠন করেছে। এভাবে করলে তো বাংলাদেশকে গঠন করা হলো, সেখানে তাহলে কি ঘটনা ঘটলো? বিসিবিতে যে অ্যাড হক কমিটি সম্প্রতি গঠন করা হলো, দুই একজন আমাদের হয়তো মন্ত্রী মহোদয়ের ছেলেরা আসছে, দুই একজন, এটা আসতেই পারে, তারা এখানে কাজ করছেন দীর্ঘদিন, সেটা থাকতেই পারে। কিন্তু বিএনপি সরকার কখনো বিচার বিভাগে, সিভিল প্রশাসনে, পুলিশ বিভাগে নির্লজ্জভাবে অতীতে সরকার মতো দলীয়করণ করেনি। বিএনপির অনেক নেতাকর্মী যারা বিএনপির পরিচয় ছিল প্রশাসনে, পুলিশ বিভাগে, তাদের চাকরিচ্যুত হয়েছে, পদবঞ্চিত হয়েছে, সহকারী সচিব থেকে রিটায়ারমেন্টে চলে গেছেন, সচিবও হতে পারেননি। জি, আরিফুজ্জামান, দুঃখিত, শামীমুর রহমান শামীম, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আরিফুজ্জামান মামুন, আপনার কাছে যেটি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আমরা সেই কি একই বৃত্তের মধ্যে আটকে যাচ্ছে কিনা, যে হচ্ছে ক্ষমতার ব্যবহার, আস্থার অভাব, নিয়ন্ত্রণের প্রবণতা মনে হচ্ছে কিনা এই সরকারের? দেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে থাকার কারণে, আপনি একটু আগে যে যুক্তরাজ্যের শাসন ব্যবস্থার কথা বলছিলেন, উনি যুক্তরাজ্যেই ছিলেন এবং দীর্ঘদিন ওখানে থাকার কারণে ওইখানকার কৃষ্টি কালচারের সাথে বাংলাদেশকে কীভাবে রিলেট করা যায়, আমার মনে হয় উনি সেটার একটা চিন্তা বা উনি একটা সুদূর পরিসরে চিন্তা করেছেন। আপনি জানেন যে উনি যখন প্রথম বাংলাদেশে আসলেন এবং প্রথম 300 ফিটে উনি প্রথম যে সংবর্ধনায় উনি বলেছিলেন যে বাংলাদেশে কোনো প্রতিহিংসা রাজনীতি বা প্রতিহিংসা আর কোনো হবে না, সবাইকে একটা ইনক্লুসিভ একটা বাংলাদেশ গড়া হবে, গড়ে তুলবেন উনি, এবং উনি বলেছিলেন যে উই হ্যাভ এ প্ল্যান। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখেন, আপনি একটু আগে যে বিসিবির কথাটা বললেন, দলীয়করণের কথাটা, উনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে সব জায়গায় মেধাবীদের স্থান হবে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিছু সরকার পরিচালনা করতে গিয়ে যদি কিছু ভুল হয়ে থাকে, এই জন্য কিন্তু একটি শক্তিশালী বিরোধী দল এখন আছেন, তারা সমালোচনা করতে পারেন, সরকারের ভুলগুলো তুলে ধরতে পারেন।
এই সমালোচনা নেওয়ার এবং এই সমালোচনা থেকে নিয়ে যদি সেটা সঠিক হয় সেটাকে রেকটিফাই করার মানসিকতা কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আছে। এটুকু আমাদের সাংবাদিক হিসেবে আমাদের মনে হয়েছে, কারণ উনি খুব গঠনমূলক সমালোচনাগুলো খুব ওয়েলকাম করেন এবং উনি নেন এবং উনি খুব ধৈর্য সহকারে সবার বক্তব্য শোনার চেষ্টা করছেন আমরা যতদূর দেখেছি। নিশ্চয়ই সবকিছু তারেক রহমান একাই নিয়ন্ত্রণ করেন না, তার স্টেক হোল্ডারদেরও নিশ্চয়ই এখানে ভূমিকা আছে। সেই দিক থেকে বিবেচনা করলে এই যে ক্ষমতার একচ্ছত্র নিয়ন্ত্রণ আমরা দেখতে পাচ্ছি, সেই নিয়ন্ত্রণ আবার সংহত করতে সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে, এটি আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি কোন সংস্থা বা কোন মানে রাষ্ট্রের কোন একে নিয়ন্ত্রণ করার কথা বলছেন আমি জানি না। তবে আপনি যদি বলে থাকেন, দেখেন জুলাই সনদের যে কথা বলা হয় যে করে গত পরশুদিনও কিন্তু তারেক রহমান বলেছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে এবং 133টা অধ্যাদেশ গত অন্তর্বর্তী সরকার যে করেছিল তার মধ্যে কিন্তু 160টি হুবহু পাশ করা হয়েছে। এটা আপনার জ্ঞাতার্থে আমি জানিয়ে দিচ্ছি। সুতরাং এর মধ্যে কিন্তু অনেকগুলো অধ্যাদেশ আসে যেগুলো গণতান্ত্রিক উত্তরণের পথে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে এবং যে আপনি যেটা বললেন যে একচ্ছত্র ক্ষমতা বা নিয়ন্ত্রণ করার মানসিকতা, আমি মনে হয় এই মানসিকতা থেকে ধীরে ধীরে নিশ্চয়ই বাংলাদেশ বেরিয়ে আসবে এবং সেই চেষ্টাই উনি করছেন। আগে কি কখনো দেখেছেন যে প্রধানমন্ত্রী যখন চলাফেরা করছেন তার সামনে পিছনে বা রাস্তা বন্ধ করা বা উনি সাধারণ জনগণের সাথে মিশে যাচ্ছেন, এগুলো তো পরিবর্তন। দেখেন একটা দেশের পরিবর্তন তো একটা দীর্ঘমেয়াদী পরীক্ষার মধ্য দিয়ে হয়। একদিনে আপনি যদি সব কিছু আশা করে যান যে 2 মাসের মধ্যে পুরো বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয়ে যাবে, পুরো বাংলাদেশের সব সিস্টেম একেবারে মানে ফার্স্ট অল কান্ট্রির মতো চলবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, এটা আমার মনে হয় একটু সময় প্রয়োজন এবং আরেকটু সময় দেওয়া প্রয়োজন। জি, ধন্যবাদ। তারেক রহমান নিজেই বলেছেন যে আমাদের সময় দেন, আমরা একে একে সবকিছু করব। জি, ধন্যবাদ। এ পর্যায়ে শামীম সাহেব আপনার কাছে জানতে চাই যে আপনারা যখন আর কি ক্ষমতার বাইরে দীর্ঘ সময় ছিলেন তখন নাগরিক অধিকারের প্রশ্নে কিন্তু বিএনপি নেতারা বেশ সোচ্চার ছিলেন এবং তারা এগুলো নিয়ে বেশ আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, অনেক শক্ত বক্তব্য দিয়েছেন। কিন্তু সেই অধ্যাদেশগুলোর কথা যদি আমরা বলি, বেশ কয়েকটি অধ্যাদেশ হচ্ছে একদম বলা যায় যে আস্তাক করে নিক্ষেপ করা হয়েছে। তো সরকার কি মনে হচ্ছে নিজেদের প্রতিশ্রুতির প্রতিপক্ষেই দাঁড়িয়ে গেল কিনা? না, দেখুন, আপনি দেখেন জুলাই সনদ যখন স্বাক্ষর হয় আমাদের দলের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব প্রত্যেকটি প্রোগ্রামে তিনি গিয়েছেন, প্রতিনিধিত্ব করেছেন। যেগুলো বিএনপি মানে না সেগুলো একটা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আর সবগুলোতে কিন্তু বিএনপি পক্ষে, জুলাই সনদের পক্ষেই তারা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, বারবার বলেছেন জুলাই সনদ। সেটা পার্লামেন্টে রয়েছে, সরকারের রয়েছে, বিরোধী দল রয়েছে, সবাই আলাপ আলোচনার ভিত্তিতে, একটি সমঝোতার ভিত্তিতে সামনে এগিয়ে যেয়ে আমাদের চিফ হুইপ সাহেব বলেছেন, গতকালকেও দেখেন আপনি, এই সংবিধান সংস্কারের জন্য সবাই আলোচনা করে তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। সেটা এত সবকিছুতে সিরিয়াসলি হওয়ার তো দরকার নেই, তো হার্ড লাইনেও যাওয়ার প্রয়োজন। এখানে পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্টে আপনি আলাপ আলোচনা করতে পারেন। পার্লামেন্টই আলাপ আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে, যাতে আলাপ আলোচনা করে আপনি এটা সমঝোতার ভিত্তিতে এই রাষ্ট্রকে পরিচালনা করতে পারবেন, যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকবে। স্বচ্ছ সংসদীয় গণতন্ত্রে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি সংসদ সদস্যদের, সম্মানিত সদস্যদের প্রশ্নোত্তর পর্বে আপনি দেখেছেন প্রাণবন্ধভাবে এই পার্লামেন্ট ফাংশনিং করছে। মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকারের নেতৃত্বে সবাই মতামত প্রকাশ করছে এবং ডিবেট হচ্ছে। মানুষের কিন্তু এই পার্লামেন্টের প্রতি ইতিমধ্যেই আকৃষ্ট হচ্ছে এবং মানুষ উপভোগ করছে, এনজয় করছে। স্বৈরাচারী কায়দায় তো এই পার্লামেন্ট চলছে না, এই পার্লামেন্টের তো জবাব দিতে আছে, জনগণের কাছে, রাষ্ট্রের কাছে আছে, স্বচ্ছতা রয়েছে। অবশ্যই এই পার্লামেন্ট গতিশীল এবং মানুষের কল্যাণে জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে, ন্যায়পরায়ণতা থাকবে। আলাপ আলোচনা করে মানুষের কল্যাণে এই পার্লামেন্ট অবশ্যই জবাবদিহি ব্যবস্থা করবে এবং সত্যিকার অর্থে স্বৈরাচারী শাসক ব্যবস্থা হওয়ার কোনো সিস্টেম এই পার্লামেন্টে থাকবে না। তারেক রহমান সাহেব সেটাই উদাত্তভাবে বলেছেন। তার হাত দিয়েই এই সংসদীয় গণতন্ত্র বিকশিত হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, ন্যায় এবং সাম্য প্রতিষ্ঠা হবে এবং সরকার বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে বিনির্মাণ করবে, গড়ে তুলবে। এটাই হল দেশবাসীর। জি, আবারও আসবো আপনাদের দুজনের কাছে, তবে একটি বিরতির পরে আবারও ফিরে আসতে চাই। দর্শক দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা, নিচ্ছে একটি বিরতি।
দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। এই পর্যায়ে কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আপনার কাছে জানতে চাই যে দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় বিএনপির অজস্র নেতাকর্মীদের গুম, খুন, আয়নাঘরের মতো অমানবিক নির্যাতনের ভেতর দিয়ে, অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়েছে। সঙ্গত কারণেই সাধারণের প্রত্যাশা ছিল যে যারা নিজেরা এমন ভয়াবহ নিপীড়নের শিকার হয়েছেন তারা নিশ্চয়ই রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকারের প্রশ্নে আপোষহীন থাকবেন। কিন্তু বর্তমানে সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্র ও সংবিধান সংস্কারের প্রশ্নে সরকারের অবস্থান। এটি নিয়ে আসলে আপনি কিভাবে বলবেন বা কি ব্যাখ্যা করবেন? না, দেখুন, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। বিএনপি কখনো বলেনি যে রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কারের বিরোধিতা করছে। বিএনপি সব সময় বলে এসছে, আমাদের দলের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বারবারই বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্র সংস্কার অবশ্যই বিএনপি রাষ্ট্র সংস্কারের রাষ্ট্র ব্যবস্থা, সংবিধানও আমাদের সংস্কার করতে হবে, এটাও বারবার বলে এসছে। এটা সার্বভৌম পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের পার্লামেন্ট। এই পার্লামেন্টে আলাপ আলোচনা করেই তো আপনাকে এই সংস্কারগুলো করতে হবে, সংবিধানে অংশ করতে হবে, আলাপ আলোচনা করে সবাই ঐক্যমত হয়ে সেটা করতে হবে। এটা হুট করে এটা একটা চাপাই দিলে তো হবে না। একটা বড় মেজর পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রের ক্ষমতায় আসছে, 2/3 মেজরিটি নিয়ে, তাদের মতামত ছাড়া, তাদের সম্মতি ছাড়া আপনি তো সেটা পাশ করতে পারবেন না। সংসদে অবশ্যই ওই অধ্যাদেশগুলো এগুলো সংবিধানে রূপান্তর করতে গেলে আপনাকে এখানে পার্লামেন্টে অনুমোদন নিতে হবে, আলোচনা করতে হবে, এর বিকল্প কোনো পথ তো খোঁজা নেই। জি, এই পর্যায়ে হচ্ছে আরিফুজ্জামান মামুন, আপনার কাছে জানতে চাই যে যেটি বলছিলাম যে রাষ্ট্র সংবিধান সংস্কারের প্রশ্নে সরকারের অবস্থান এবং বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের স্বচ্ছতা আনা এবং আলাদা একটি সচিবালয় করার যে প্রস্তাব ছিল তা বাতিল করে নিয়োগের পুরো নিয়ন্ত্রণ পুনরায় আইন মন্ত্রণালয়ের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, আর এর পরিণতি কি ভালো কোনো কিছু বয়ে আনবে কিনা? কারণ আজই সম্ভবত দেখলাম যে জামাতে ইসলামের 11 দলীয় জোট বিভাগীয় শহরগুলোতে তাদের কর্মসূচি দিয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি সবচেয়ে মজার ঘটনা হচ্ছে এই যে জামাত জোটের কথা বললেন, যে এনসিপিও কিন্তু এই জোটে আছে। জুলাই সনদ নিয়ে এনসিপি সবচেয়ে সরব, কিন্তু আপনি মজার ঘটনা জানেন, যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছিল সংসদ ভবনের এতে, সেদিন সব দল এসে তাতে স্বাক্ষর করলো, এনসিপি কিন্তু সই করেনি। শেষ মুহূর্তে যখন নির্বাচনে পর এগিয়ে, তখন কিন্তু এই এনসিপি এই জুলাই সনদে স্বাক্ষর করেছিল। তাহলে সেই দলটি এই জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এত চিৎকার এবং এত গলা ফাটায়, এটা তো একটা প্রশ্নের সম্মুখীন থেকে যায়। এবং আপনি যে জুলাই সনদ বা সংবিধান সংস্কারের কথা বললেন, দেখেন, সংবিধান তো সংস্কারের কোনো বিষয় নেই। আপনি সংবিধান এই পর্যন্ত বাংলাদেশের যে সংবিধান তৈরি হয়েছে 1972 সালে, সেই সংবিধানের প্রয়োজনীয়তার ভিত্তিতে কিন্তু সংশোধন হয়েছে। সংবিধান কিন্তু সংস্কার করা যায় না। আপনাকে হয় সংবিধান সংস্কার করতে গেলে আপনাকে নতুন সংবিধান লিখতে হবে। আপনি কি নতুন সংবিধান লিখেছেন? আপনি কিন্তু নতুন সংবিধান লেখেননি। তাহলে কি করতে হবে? আপনাকে সংবিধানের সংশোধনী আনতে হবে। তার জন্য তো সরকারি দল, বিরোধী দল যারা আছেন তাদের আলোচনার ভিত্তিতে কি সংশোধনী আনা যায় সেরকম প্রস্তাব আনতে হবে, সেটার ভিতরে আলাপ আলোচনা হবে এবং সেটার আলোকে হবে। দেখেন, আপনি যে বললেন যে বিচার বিভাগের যে ছিল, হ্যাঁ, এটা সত্য, কিন্তু একতরফাভাবে বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে যে এটা এই অধ্যাদেশটা পাশ হয়নি বা হয়নি। এটা তো বিদ্যমান অবস্থা ছিল। এটা এমন না যে বিএনপি নতুন করে এটা নিয়ে এসেছে বা নতুন তৈরি করেছে। এটা বিএনপি এতে অধ্যাদেশটা পালন হয়নি। কারণ হচ্ছে এই জুলাই সনদে যখন এই বিষয়গুলো এসেছিল তখন বিএনপি এবং আরও একটি রাজনৈতিক দলের সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল। একটি না, আরও 7টি রাজনৈতিক দলের সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল এইসব ইস্যুতে। সুতরাং ওখানে জুলাই সনদে ছিল যেসব ইস্যুতে নোট অফ ডিসেন্ট দেওয়া থাকবে, সেটা জামাতের দেওয়া থাক বা বিএনপি দেওয়া থাক বা অন্য কোনো রাজনৈতিক দল দেওয়া থাক, সেগুলো পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে যদি হয়, ঐক্যমত্য হয়, তখনই সেটা বাস্তবায়ন হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বিএনপির যে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল যেসব বিষয়গুলোতে, বা অন্যান্য আরও রাজনৈতিক দলগুলো যেগুলো বিএনপি বা বিএনপি জোটে বা সমমনা দলগুলোর, সেই জায়গাগুলোতে ঐক্যমত্য হয়নি, এই জন্য এই অধ্যাদেশটা পাশ হয়নি। জি, আমরা একেবারে শেষে চলে এসেছি। এই পর্যায়ে শামীম সাহেব, আপনার কাছে ছোট করে জানতে চাইবো যে বাংলাদেশের রাজনীতি তো ঘুরপাক খায় হচ্ছে কে ক্ষমতায় যাবে আসলে এই প্রশ্নে, কিন্তু কিভাবে সমাজ বদলাবে এটি কি তারেক রহমানের সরকার চিন্তা করে কিনা বা কিভাবে চিন্তা করে? অবশ্যই
এত ঘাত প্রতিঘাত সংগ্রাম লড়াই আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি। মানুষের প্রত্যাশা বিএনপি অনুভব করতে পারছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাড়ে হাড়ে সেটা উপলব্ধি করতে পারছেন। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার তার একটা প্রতিশ্রুতি রয়েছে জনাব তারেক রহমান সাহেবের। আমরা যাতে ক্ষমতায় অপব্যবহার করে দাম্ভিকতা করে যাতে মানুষের দুঃশাসনকে বয়ে না আনি, এটা তিনি অকেবাল রয়েছেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে সততার সাথে নিষ্ঠার সাথে রাষ্ট্র পরিচালনার সবাইকে দায়িত্ব পালন করার জন্য মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে ন্যায় বিচার সাম্যের একটি বাংলাদেশ, মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য জননিরাপত্তামূলক কর্মসংস্থানমূলক উৎপাদনমূলকী একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য তার একটি অঙ্গীকার এবং রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে। আমরা দেখি, অবশ্যই সেটা দেখব, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এদেশের মানুষের অর্থনৈতিক বুদ্ধি আসবে, গণতন্ত্রের যে শুভ সূচনা সংসদীয় গণতন্ত্র হয়েছে তার হাত ধরে এটা আরও শক্তিশালী সুদৃঢ় হবে এবং এই সংসদীয় গণতন্ত্রের সুফল এদেশের মানুষ পাবে, ন্যায় বিচার পাবে, সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং মানুষের অধিকার ফিরে পাবে। একটি ন্যায় বিচারের বাংলাদেশ আমরা দেখতে পাবো, এটি এদেশের মানুষ বিএনপির কাছে প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূরণে তারেক রহমানের নেতৃত্বে আমরা অবশ্যই সফল হব এবং সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পূরণ করবো, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। একই প্রশ্ন আরিফুজ্জামান মামুন আপনার কাছে, কিভাবে সমাজ বদলাবে এই চিন্তাটি আসলে সরকার এবং স্টেক হোল্ডারদের কোন নিয়মে করলে বা কোন পথে চললে ভালো হবে? না দেখেন, একদম 1 মিনিট শেষ, একদম 1 মিনিটে আমি শেষ করে দেব। তারেক রহমান যখন প্রথম এসেছিলেন উনি কিন্তু তার একটা বক্তব্যে আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে ক্ষমতায় কে যাবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই। তাতে যদি জনগণের ভোটে আমরা ক্ষমতায় নাও যেতে পারি, তারপরেও বাংলাদেশ বদলাক, বাংলাদেশ নতুন পথে এগিয়ে যাক। ওনার একটা স্লোগান আছে খুব সুন্দর, গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আমি মনে করি উনি যে ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় থাকাটা বিষয় না, সবাই মিলে যদি আমরা এফোর্ট দিতে পারি, সেটা যদি ওনারা বিরোধী দলে থাকেন তাও দেশ যেন এগিয়ে যায় তার মতো করে, তাহলে সমাজ বদলাবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কিছু কিছু বদল, ছোট ছোট যেগুলো চোখে পড়ার মতো কিছু বদল কিন্তু হচ্ছে, যেগুলো আমরা আগে চিন্তা করিনি, সেই চিন্তাগুলো কিন্তু আনার চেষ্টা করছেন উনি, চেষ্টা করছেন। সবাই মিলে সহযোগিতা করলে নিশ্চয়ই দেশ আমরা এগিয়ে যাব। এখানে আপনার আমার সবারই একটা সমান ভূমিকা রাখার সুযোগ আছে। জি, দেশ যেন এগিয়ে যায় এই প্রত্যাশা আসলে প্রত্যেকেরই, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা জনগণের। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা, সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।